সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দ আবিদ হোসেন সামি। দর্শক, মহান বিজয় দিবস উপলক্ষে ক্রীড়াঙ্গনের তারকারা তাদের বাণী দিয়েছেন। এরই মধ্যে আবার মুস্তাফিজুর রহমানের আইপিএলের নিলামে 9.20 কোটি রুপিতে বিক্রি হয়েছেন। সবকিছু মিলে আজকে স্পোর্টস লাইভে আমরা বেশ কিছু ইনসাইটস আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে একেবারে শুরুটা করছে আমাদের বিজয় দিবসের গল্প দিয়ে। হামজা চৌধুরী কিংবা সমিত সোমের মতো বড় তারকারা কেন বাংলাদেশের হয়ে খেলেন? কখনো কি এই প্রশ্নটা মনে জাগে? জাকারিয়া পিন্টু থেকে কাজী সালাউদ্দিন ঠিক একই কারণে জীবন বাজি রেখে খেলেছিলেন স্বাধীন বাংলা ফুটবল দলের হয়ে। সেই শেকড়ের টানেই লাল সবুজের জার্সিতে খেলতে অপেক্ষমান বিৎশোক চাকমা, ক্যাসপার হকের মতো সম্ভাবনাময় অনেক প্রবাসীরা। কিন্তু দেশ স্বাধীনের 54 বছর পর কতটুকু এগোতে পেরেছে আমাদের ক্রীড়াঙ্গন? দেশকে ভালোবেসে ক্রীড়াঙ্গনেও দরকার একটা নব উত্থান। মেহেদি নাইমের রিপোর্ট। বাংলাদেশ একবারে ডিফারেন্ট আইয়া ফিলিংস হইব, মানুষ খুব লাভ দেখাইব আর সাপোর্ট দেখাইব, বাট ইভেন দেন আইয়া এলার খুব সারপ্রাইজ হয়েছে যে মানুষ অত ওয়েলকামিং, অত লাভিং। আসলে it's very different to the West, you know. যে পতাকার টানে বাংলাদেশের হয়ে খেলেন হামজা, সমিত, ফাহমিদুলরা, সেটা কোনোভাবেই অর্থের জন্য নয়, বরং মানুষের ভালোবাসা আর শিকড়ের টানে। সেই শিকড় মাটি ফুঁড়ে প্রকাণ্ড হয়েছিল জাকারিয়া পিন্টু, এনায়েত, কাজী সালাউদ্দিনদের অবদানে। জীবন বাজি রেখে একটা দেশ স্বাধীন করার জন্য ফুটবল খেলার নজির পৃথিবীতে আর কোথায় আছে? 17 বছরের ছেলে যখন আমার ধানমন্ডিতে দোতলা 3তলা বাসায় মার্সিডিজ গাড়ি, একটা মার্সিডিজ, একটা জিপ, একটা টয়োটা রেখে আমি যখন পার হয়ে নৌকা দিয়ে আগরতলা দিয়ে হেঁটে 3 দিন হেঁটে যে যুদ্ধতে জয়েন করছি, ওই প্রেমটা তো আপনাদের বুঝাতে পারবো না, দেশপ্রেমটা। বিতোষক চাকমা, ক্যাসপার হকদের বেড়ে ওঠা প্রবাসে, কিন্তু বাবা মায়ের কাছে বাংলাদেশের গল্প শুনে বড় হওয়া এই ফুটবলারদের আকুলতা, লাল সবুজকে একবার প্রতিনিধিত্ব করার সুযোগ যদি পেতেন। Obviously the opportunity is here, that's why I came. Obviously I do want to play for Bangladesh one day, so I'll try my best. I think it will give me a big benefit into Bangladeshi football, and I'll definitely get a lot of experience from it, and hopefully চলতি বছর সর্বাধিক প্রবাসী ফুটবলার লাল সবুজের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। আরও অনেকেই আছেন ওয়েটিং লিস্টে। পৃথিবীর সেরা ক্লাবের সেরা ম্যাচ দেখেও যতটা না তৃপ্তি আসে, তার চেয়ে অনেক বেশি প্রশান্তি আসে জাতীয় দলের জার্সিতে হামজার বাইসাইকেল গোল কিংবা ভারত বধে মোরসালিনের অবিশ্বাস্য গোল দেখে। ঋতুপর্ণার হাতের এই পতাকাই যে আমাদের অস্তিত্ব। 24-এর গণঅভ্যুত্থানের মতো বাংলাদেশের ক্রীড়াঙ্গনেও যে দরকার একটা অভ্যুত্থান। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা। এবার আইপিএল নিলামের প্রসঙ্গ। ইতিহাস গড়েছেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান। বাহাতি এই পেসারকে পেতে রীতিমতো কাড়াকাড়ি লেগে গিয়েছিল চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্সের মধ্যে। শেষ পর্যন্ত 2 কোটি ভিত্তিমূল্যের ফিসকে 9.20 কোটি রুপিতে কিনে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। আইপিএলের ইতিহাসে বাংলাদেশিদের মধ্যে যা সর্বোচ্চ মূল্য। তবে দল পাননি আরেক পেসার তাসকিন আহমেদ। 2 crore for the Bangladeshi player at 2 crore. Anybody in the room? Thank you, Delhi Capitals at 2 crore. আইপিএল নিলামে বাংলাদেশিদের অপেক্ষা ছিল মুস্তাফিজকে নিয়েই। বাঁহাতি টাইগার পেসারকে পেতে রীতিমতো লড়াই চলল চেন্নাই ও কলকাতার মধ্যে। শেষ পর্যন্ত 2 কোটি ভিত্তিমূল্যের ফিসকে 9.20 কোটি রুপিতে কিনে নিল কলকাতা নাইট রাইডার্স। আইপিএলের ইতিহাসে বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ মূল্যের ইতিহাস গড়লেন মুস্তাফিজ। 9 crore and 20 lakh. KKR, Mustafizur Rahman is yours. অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের ভিত্তিমূল্য ছিল 2 কোটি রুপি। তাকে কেনার লড়াইয়ে নেমেছিল 3 ফ্র্যাঞ্চাইজি, কলকাতা, রাজস্থান ও চেন্নাই। মুম্বাই ইন্ডিয়ান্স তার ভিত্তিমূল্য ডেকে লড়াইয়ে আর অংশ নেয়নি। শুরু হয় কলকাতা রাজস্থানের লড়াই। 2 দলের টানাটানিতে দাম ওঠে 13.60 কোটি রুপি। শেষ পর্যন্ত আইপিএলের ইতিহাসে বিদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ 25.20 কোটি রুপিতে কলকাতার ভাগ্যেই গ্রিন। এর আগে 2024-এর মেগা নিলামে অজি পেসার মিচেল স্ট্রাককে 24.75 কোটি রুপিতে কিনেছিল কলকাতা। এতদিন যা ছিল বিদেশিদের মধ্যে সর্বোচ্চ মূল্য।
মাথিসা পাথিরানাকে কিনতে লড়াই চলেছে দিল্লি ও লখনৌয়ের মধ্যে। লখনৌ 16 কোটিতে ওঠার পর পিছু হাঁটে দিল্লি, এরপরই লড়াইয়ে নামে কলকাতা। 18 কোটি রুপিতে লঙ্কান পেসারকে কিনে আবারও চমক দেয় কেকেআর। গতবার ভারতীয় অলরাউন্ডার ভেঙ্কটেশ আয়ারকে 23 কোটি 75 লাখ রুপি দিয়ে কিনে হইচই ফেলেছিল কলকাতা নাইট রাইডার্স। এবার সেই ভেঙ্কটেশ বিক্রি হলেন 7 কোটি রুপিতে। তাকে দলে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ভারতীয় লেগ স্পিনার রবি বিষ্ণয়কে 7 কোটি 20 লাখ রুপি দিয়ে কিনেছে রাজস্থান। 2 কোটি রুপিতে ওয়ানিন্দু হাসারাঙ্গাকে দলে ভিড়িয়েছে লখনৌ। উইকেটকিপারদের সেটে ভিত্তিমূল্য 1 কোটিতেই কুইন্টন ডিকককে দলে নিয়েছে মুম্বাই। জম্মু ও কাশ্মীরের অখ্যাত আকিব নবী আগে কখনো খেলেননি আইপিএল। 30 লাখ ভিত্তিমূল্যের সেই আকিবকে দিল্লি ক্যাপিটালস কিনে নিল 8 কোটি 40 লাখ রুপিতে। আকিবকে ছাড়িয়ে গেলেন আরেক আনক্যাপড ক্রিকেটার প্রশান্ত বীর। উত্তরপ্রদেশের 20 বছর বয়সী এই স্পিনিং অলরাউন্ডারকে 14 কোটি 20 লাখ রুপিতে কিনেছে চেন্নাই সুপার কিংস। একই দামে আরেক আনক্যাপড 19 বছরের কিপার ব্যাটার কার্তিক শর্মাকে দলে ভেড়ালো চেন্নাই সুপার কিংস। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। কেন মুস্তাফিজের মূল্য 9.20 কোটি পর্যন্ত ছাড়িয়েছে? কেন মুস্তাফিজুর রহমানকে এই মূল্যে নিল কলকাতা নাইট রাইডার্স? কেন এত কারাকারি মুস্তাফিজকে নিয়ে চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্সের মধ্যে? সেই ব্যাপার নিয়ে আমরা এবার একটু পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করতে চাই। আমার কাছে ব্যক্তিগতভাবে যে বিষয়টা মনে হয় সেটা হচ্ছে মুস্তাফিজুর রহমানের মূল্যটা আরও ছাড়াতে পারতো। সেটা কেন মনে হয় সে ব্যাপার নিয়েও কথা বলতে চাই। তবে তার আগে কেন মুস্তাফিজুর রহমানকে নিয়ে আসলে এত কারাকারি হওয়াটা এক্সপেক্টেড ছিল সেই ব্যাপারটা একটু আলোচনা করি। প্রথমত, আইপিএলের টিমগুলোর কম্বিনেশনটা এরকম থাকে যে তারা প্রত্যেকটা দলেই বেস্ট 11-এ একজন করে বাহাতি পেসারকে তারা রাখেই। হয়তোবা দুজন ডানহাতি পেস বোলার থাকেন, তার সঙ্গে একজন বাহাতি পেস বোলার থাকেন, এবং সমগ্র ভারতে খুব মানসম্মত বাহাতি পেস বোলারের একটা সংকট আছে, যে কারণে তারা প্রত্যেকেই কিন্তু বিদেশি বাহাতি পেস বোলারদের দিকে একটা বড় ধরনের দৃষ্টি রাখে। সেই জায়গাটায় মুস্তাফিজুর রহমান আইপিএলের ইতিহাসে আমরা যদি সর্বশ্রেষ্ঠ 5 জন বিদেশি বাহাতি পেস বোলার চিন্তা করি, তার মধ্যে মুস্তাফিজুর রহমানের ইকোনমি রেটটা সবচাইতে ভালো। ঠিক এই মুহূর্তে আমরা একটা পরিসংখ্যান দেখতে চাই, আশা করছি দর্শকরা সেই পরিসংখ্যানটা দেখতে পাচ্ছে। আইপিএলের সেরা 5 বাহাতি পেসার উইকেট শিকারের তালিকায় ট্রেন্ট বোল্ট 1 নম্বরে আছেন, যেহেতু তিনি ম্যাচ বেশি খেলেছেন। তবে আমরা যদি একটু বোলিং গড় এবং ইকোনমি রেটটা খেয়াল করি, বোলিং গড়ে ট্রেন্ট বোল্টের বোলিং গড়টা হচ্ছে 26.20, ইকোনমি রেটটা 8.38। মিচেল ম্যাকলেনাখান 25.39, ইকোনমি রেটটা 8.4। মিচেল স্টার্ক তার বোলিং গড়টা অর্থাৎ প্রতি 23 রানে তিনি একটা করে উইকেট পেয়েছেন, ইকোনমি রেটটা 8.6। মুস্তাফিজুর রহমান প্রতি 28 রানে একটা করে উইকেট পেয়েছেন, তার ইকোনমি রেটটা 8.13। ঠিক এই জায়গাটায় আমরা যদি 3 জন পেসারের মধ্যে একটা তুলনামূলক বিশ্লেষণে যাই, তাহলে খেয়াল করে দেখবেন ইকোনমি রেটটা, বোলিং ইকোনমি রেটটা মুস্তাফিজুর রহমানের সবচাইতে ভালো, সেটা 8.13। সোহেল তানভীর মাত্র একটা সিজনে তিনি খেলেছেন আইপিএলে, সেটা ছিল প্রথম সিজনটা যখন পাকিস্তানি প্লেয়াররা অ্যালাউড ছিলেন। সেই সময়টাতে সোহেল তানভীর 6.46 ইকোনমি রেটে বোলিং করে গেছেন। সো সামগ্রিকভাবে আমরা যদি চিন্তা করি যে আইপিএলের ইতিহাসে যে সমস্ত বিদেশি বাহাতি ফাস্ট বোলাররা খেলে গেছেন, তাদের মধ্যে মুস্তাফিজুর রহমানের অবস্থানটা কিন্তু সবার চাইতে ভালো বোলিং ইকোনমি রেটের পার্সপেক্টিভের জায়গা থেকে। সুতরাং বিদেশি বাহাতি পেস বোলার যদি নিতে হয়, মুস্তাফিজুর রহমানকে নিয়ে কারাকারিটা পড়বে, সেটা খুবই স্বাভাবিক, এবং এই কারণেই প্রতি বছরই মুস্তাফিজুর রহমান কিন্তু আইপিএলের দল পেয়ে থাকেন। আবারও বলে দিই, আইপিএলের দলগুলোর কম্বিনেশন করে আসলে পেস বোলারদেরকে নেওয়া হয়। তারা যদি দলে 2 জন ডানহাতি ফাস্ট বোলার খেলায়, তাহলে একজন বাহাতি ফাস্ট বোলার তারা খেলাবেই, এবং বেস্ট 11-এ যদি তারা একজন ডানহাতি ফাস্ট বোলার খেলায়, তারপরও একজন বাহাতি ফাস্ট বোলার তারা খেলাবেই। সো এই জায়গাটায় মুস্তাফিজের সুযোগ পাওয়াটা আইপিএলে সেটা অবশ্যই অবধারিত ছিল। তবে একটা প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে মাথিসা পাথিরানা তিনি 18 কোটি রুপিতে বিক্রি হয়েছেন, মুস্তাফিজুর রহমান বিক্রি হয়েছেন 9.20 কোটি রুপিতে। অনেকে এই ছবিটাতে প্রশ্ন করতে পারেন যে পাথিরানা কি মুস্তাফিজের চাইতে অনেক বেশি ভালো বোলার, মানে অনেক বেশি ভালো বোলার, তার দামটা ডাবল হয়েছে। এটার ক্ষেত্রে একটা বিষয় বলতে হবে, সেটা হচ্ছে পাথিরানার সিরিয়াল নাম্বারটা নিলামে কিন্তু ছিল 29 নম্বর। যে সময়টায় তাকে ডাকা হয়েছে, ওই সময়টায় প্রত্যেকটা দলের ওয়ালেট ভ্যালু অনেক হাই ছিল, অর্থাৎ তাদের অবশিষ্ট টাকার পরিমাণটা অনেক বেশি ছিল, তারা অনেক বেশি পর্যন্ত বিট করতে পেরেছে। মুস্তাফিজুর রহমানকে ডাকা হয়েছে 101তম সিরিয়ালে। সেই 101তম সিরিয়ালের সময়টাতে প্রত্যেকটা দলেরই কিন্তু ওয়ালেট ভ্যালুটা কমে এসেছে। সুতরাং আমার কাছে ব্যক্তিগতভাবে যে বিষয়টা মনে হয় যে মুস্তাফিজুর রহমানকে যদি 29, 30 বা এরকম আগে ডাকা হতো, সেক্ষেত্রে মুস্তাফিজুর রহমান হয়তো বা আরও অনেক বেশি পেতে পারতেন, সেটা 10, 12, 15 কোটির উপরে পেতে পারতেন। তবে এই জায়গাটা একটা প্রশ্ন চলে আসে, মুস্তাফিজুর রহমান ফুল সিজন এনওসি পাবেন কিনা। বাংলাদেশের কিন্তু সেই সময়টা নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজ রয়েছে,
একটা বিষয় বলে নেওয়া ভালো, নিউজিল্যান্ডের প্লেয়াররাও কিন্তু আইপিএল খেলেন। ইভেন ন্যাশনাল টিমের খেলা থাকলেও তাদের মেইন প্লেয়াররা আইপিএল খেলাটাই প্রেফার করেন বেশি এবং ওই অনুযায়ী তাদেরকে এনওসিটা দেওয়া হয়। সুতরাং বাংলাদেশের মাটিতে এপ্রিল মাসে যে দলটা নিউজিল্যান্ডের খেলতে আসবে সেটা হয়তোবা ফুল ফেজ নিউজিল্যান্ড টিম থাকবে না, সেটাও একটা প্রসঙ্গ। এবং সেই সিরিজটা কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপের পরে। সো ওই সিরিজটার জন্য মুস্তাফিজুর রহমানকে বাংলাদেশ টিম চাইলে ছেড়ে দিতে পারে, এনওসি দিতে পারে আইপিএল এর জন্য। আমরা কথা বলছিলাম মুস্তাফিজুর রহমানকে নিয়ে, তবে এরই মধ্যে আইপিএলে কিন্তু আরও একজন প্লেয়ারকে নিয়ে আলোচনা চলছে যার ভিত্তি মূল্যটা 30 লক্ষ রুপি ছিল, কিন্তু সেটা পরবর্তীতে 14 কোটির ওপরে গিয়ে ছাড়িয়েছে। আমরা প্রশান্ত বীরের ক্ষেত্রে দেখছি, প্রশান্ত বীর এই প্লেয়ারটা অনেক আননোন থাকতে পারে, তাকে হয়তো অনেকে নাও চিনতে পারেন, কিন্তু চলতি বছর সৈয়দ মুশতাক আলী ট্রফিতে তিনি 112 রান করেছেন। বাহাতি ব্যাটসম্যান, বাহাতি অর্থোডক্স স্পিনার, 170 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন, 9টা উইকেট নিয়েছেন। একটা ম্যাচে জম্মু কাশ্মীরের বিরুদ্ধে 10 বলে 37 রান করে তিনি মূলত নজরে এসেছিলেন। এছাড়াও উত্তরপ্রদেশ টি-20 লিগে 320 রান করেছেন 10 ম্যাচে 155-এর উপর স্ট্রাইক রেটে, 8টা উইকেট নিয়েছেন নয়ডা সুপার কিংসের তরফ থেকে। সুতরাং এরকম এক্সপ্লোসিভ একজন অলরাউন্ডারকে চেন্নাই সুপার কিংস দলে ভেড়াতে চেয়েছে। সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা সেটা হচ্ছে রবীন্দ্র জাদেজার একটা রিপ্লেসমেন্ট হিসাবে কিন্তু প্রশান্ত বীরকে তারা রাখতে চেয়েছে। সবকিছু মিলিয়ে চেন্নাই সুপার কিংস ইনভেস্টমেন্টের দিকেও চিন্তা করেছে। ইয়াং প্লেয়ার, 20 বছর বয়স, তার প্রতি ইনভেস্ট করলে হয়তোবা তারা ভবিষ্যতের একজন তারকাকে তৈরি করতে পারবে। এই ছিল আইপিএল এর খবরাখবর। এবার আমরা যদি একটু আমাদের বাংলাদেশের ঢাকা লিগের দিকে নজর দিতে চাই, প্রতিবাদের ভাষা খেলা বর্জন হতে পারে না। এই 45 ক্লাব খুব খারাপ একটি দৃষ্টান্ত স্থাপন করেছে ভবিষ্যতের জন্য, এমনটা বলেছেন বিসিবির সহসভাপতি ফারুক আহমেদ। ক্লাবগুলো খেলতে না চাইলে বিসিবির কিচ্ছু করার নেই, তবে 45 ক্লাবে মাঠে ফেরাতে আন্তরিকভাবে চেষ্টা করছে বিসিবি, বলছেন ফারুক। দর্শক, আমরা সাথে পেয়েছি বিসিবির সহসভাপতি ফারুক ভাইকে। ফারুক ভাইয়ের সঙ্গে একটু ক্রিকেটের সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবো। ফারুক ভাই, এখন তো আলোচনার তুঙ্গে আসলে প্রথম বিভাগ ক্রিকেট লিগ, 8টা দল অলরেডি অংশগ্রহণ করেনি। অনেক দিন ধরে এই সমস্যাটা চলছে। আলটিমেটলি তো ভুক্তভোগী ক্রিকেটাররা, তা আসলে ফারুক ভাই এই বিষয়টার আসলে সমাধান কি? এটা কি এভাবেই চলবে? আমাদের ক্রিকেটাররা ক্ষতিগ্রস্ত হতেই থাকবে? এটা আসলে আমার কাছে কোনো অ্যান্সার নাই। এটা অনলি ক্লাব অফিসিয়ালদের বলতে হবে লিগ বন্ধ করে কার লাভ হবে। এটা আমি আসলে আমার কাছে কোনো অ্যান্সার নাই। আপনি যেটা বলেছেন খেলোয়াড়দের সরাসরি তারা ক্ষতিগ্রস্ত এবং বাংলাদেশের ক্রিকেট, এই কথাটা আপনি খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এর মাধ্যমে কিন্তু আপনি আজকে প্লেয়ারদের যে হয়তো বা 1 লাখ টাকা পায়, আপনি হয়তো 50,000 টাকা ওকে দিলেন, কিন্তু ওর খেলাটা কে দিবে? এই খেলাটা বন্ধ আসলে আমি কোনোভাবে মেনে নিতে পারি না। আর এটা যদি ট্রেন্ড হয়ে যায়, আপনি যে কোনো প্রতিবাদের ভাষা হবে খেলা বন্ধ। খেলার জন্যই তো বোর্ড, কিন্তু এখনটা কি বিষয় এরকম হয়ে যাচ্ছে যে বোর্ডের ক্ষমতাটা দখল করার জন্যই খেলাটা সার্ভাইভ বা খেলাটা মুখ্য বিষয় নয়? তাই তো মনে হচ্ছে এখন আমার। মানে যার জন্য ক্রিকেট বোর্ডে ঢোকাটা খুবই ইম্পর্টেন্ট, যারা মনে করেন তারাই মনে, আমার মনে তো সবাই না, ওখানে তো আমরা সবাই জানি কেন খেলা হচ্ছে না। লিগ বর্জনের সিদ্ধান্ত প্রথম বিভাগ ক্রিকেটে 8 ক্লাবের অংশ না নেয়া, তবে সবকিছু ছাপিয়ে ক্রিকেটারদের আয় বঞ্চিত হওয়াটাই এখন সবচেয়ে বড় ইস্যু। বর্তমানে বিসিবির মসনদে যারা বসে আছেন আর যারা নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে সেটা বর্জন করেছিলেন, তাদের ইগোর লড়াইয়েকেই পরাজিত হচ্ছে দেশের ক্রিকেট আর ক্রিকেটাররাই। এখানে পার্সোনালি যেটা আমি বলেছি যে আমি অনেক চেষ্টা করেছি, ব্যক্তিগতভাবে ফোন করেছি 4-5টা ক্লাবের সাথে, এটা তাদের বোঝানোর চেষ্টা করেছি যে আপনাদের খেলা বন্ধ করে 4 মাস 3 মাস পরে যদি আপনি মনে করেন যে আপনারা যে দাবি করেছেন দাবি পেয়ে গেলেন, তাহলে একটা সিজন চলে গেল দেশ থেকে। এটা তো আসলে কোনোভাবে কারোই কাম্য না। এই জিনিসটা আমরা অনুধাবন করলাম না। মানে নিজস্ব স্বার্থ সিদ্ধির জন্য আমরা প্লেয়ারদের একটা মানে কি বলবো, প্লেয়ারদের এখানে ইনভলভ করে এই দেশের ক্রিকেটের ক্ষতি করলাম এবং প্লেয়ারদের তাদের যেই রুজি বা ফাইন্যান্সিয়াল যে বেনিফিটটা নষ্ট করলাম আমরা। ক্লাবগুলোকে মাঠে ফেরাতে না পেরে ভিন্ন পন্থা ভাবছে বিসিবি। পুরো ঘরোয়া ক্রিকেট কাঠামোই ভেঙে ফেলে নতুন পরিকল্পনার খসড়া প্রায় নাকি প্রস্তুত। দ্রুতই আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। রিশাদ হোসাইনের বিগ ব্যাশে ডেবু হয়েছে এবং ডেবু ম্যাচে যথেষ্ট ইকোনমিক্যাল বোলিং করেছেন তিনি। 3 ওভার বল করে 18 রান দিয়ে কোনো উইকেট পান নাই, তবে উল্লেখযোগ্য ব্যাপার ছিল এই 3 ওভারে যে 18টা বল তিনি করেছেন, সে 18টা বলের মধ্যে
মাত্র একটা বাউন্ডারি তিনি কনসিড করেছেন। সো বিগ ব্যাশের আন্দাজে যথেষ্ট ইকোনমিক্যাল বোলিং তিনি করেছেন। আমরা একটা পিচ ম্যাপ একটু আপনাদেরকে দেখাতে চাই, খেয়াল করে দেখবেন এই পিচ ম্যাপটা আমার ঠিক এই পাশে গুড লেন্থের একটা পার্টিকুলার জোনে কিন্তু ম্যাক্সিমাম নাম্বার অফ ডেলিভারিজ তিনি করেছেন, অর্থাৎ গুড লেন্থটাকে মেনটেন করে তিনি বোলিং করে গেছেন এবং ম্যাক্সিমাম বল যেগুলো ছিল সেগুলোতে কিন্তু তিনি বাউন্ডারি কনসিড করেন নাই। এবং এই জায়গাটা একটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে রিশাদ অনেক জোরে বোলিং করেছেন, 90 কিলোমিটার প্রতি ঘন্টার ওপরে বোলিং করেছেন ম্যাক্সিমাম নাম্বার অফ ডেলিভারিজ, অর্থাৎ মাত্র 3টা বল তিনি করেছেন আসলে 90 কিলোমিটারের নিচে। এবং এই জায়গাটা সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়টা ছিল যে রিশাদ হোসেনের বোলিং বিশ্লেষণটা নিয়ে যখন কমেন্টেটররা কথা বলছিলেন, সবাই যখন একযোগে বলছিলেন যে বাংলাদেশের একজন লেগ স্পিনার বিগ ব্যাশের জায়গাটায় খেলছে, তার কন্ট্রোলটা কতটুকু ডিসিপ্লিন এবং জোরে বল করছেন সেই সঙ্গে বলকে টার্ন করাচ্ছেন, এই প্রতিভার জায়গাটা নিয়ে কিন্তু কমেন্টেটররা অনেক প্রশংসাও করেছেন। মূলত বাংলাদেশের লেগ স্পিনারদের সবচেয়ে বড় প্রবলেমের জায়গা যেটা হয় সেটা হচ্ছে কন্ট্রোলটা অনেক সময় থাকে না, তবে রিশাদ হোসেনের কন্ট্রোলটা কিন্তু চমৎকার ছিল, পরিপূর্ণ ছিল। আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে গুড লেন্থের একটা পার্টিকুলার জোন, ওই জোনটাতে ম্যাক্সিমাম বল করেছেন, কিছু বল তিনি একটু পেছনে করেছেন, কিছু বল তিনি সামনে করেছেন, তবে যে বলের পেসটা ছিল 90 কিলোমিটার প্রতি ঘন্টার ওপরে, অর্থাৎ মাত্র 3টা বল করেছেন, একটা খুব সম্ভবত 89.5 কিলোমিটার, একটা 87.5 কিলোমিটার আর একটা 86.5 কিলোমিটার। আদারওয়াইজ প্রত্যেকটা বলই তিনি করেছেন 90 কিলোমিটার প্রতি ঘন্টার উপরে। একদম শুরুর যে বলটা করেছিলেন 96.5 কিলোমিটার প্রতি ঘন্টায়। এবং উল্লেখযোগ্য যে ব্যাপারটা ছিল যে অস্ট্রেলিয়ান কন্ডিশনে প্রথমবারের মতো বোলিং করতে এসেছেন, কিভাবে তিনি হ্যাবিচুয়েটেড হবেন, প্রথমবারের মতো অস্ট্রেলিয়ান কন্ডিশনের লেন্থটা কেমন হবে, তবে রিশাদের কন্ট্রোলটা দেখার মতো ছিল। এবং উল্লেখযোগ্য আবারও বলতে হয় বিষয়টা, সেটা হচ্ছে জোরের সঙ্গে বলটাকে টার্ন করানোর যে জায়গাটা, এই জায়গাটা রিশাদ হোসেন পুরোপুরি সিদ্ধহস্ত ছিলেন। যদিও ক্যাপ্টেন শেষ পর্যন্ত তাকে পরিপূর্ণ 4 ওভারের বোলিং করায়নি, তাকে 3 ওভার বোলিং করিয়েছে। এই 3 ওভারে যথেষ্ট ইকোনমিক্যাল বোলিং, 18 রান দিয়েছেন। একটা 4 যদি কনসিড না করতেন হয়তোবা সেই ইকোনমি রেটটা কিন্তু 6-এর নিচেও থাকতো। উইকেট না পেলেও রিশাদ হোসেনের বোলিং ছিল মুগ্ধ করার মতো। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে যে রিশাদ অস্ট্রেলিয়ান কন্ডিশনে প্রথমবারের মতো খেলতে গিয়েই কিন্তু সেই জায়গাটায় প্রথম ম্যাচে যথেষ্ট ভালো বোলিং করেছেন। দর্শক, আমরা আজকে স্পোর্টস লাইভটা শুরু করেছিলাম বিজয় দিবসের আপডেট দিয়ে। ক্রীড়াঙ্গনের তারকারা কথা বলেছেন বিজয় দিবস নিয়ে, আমরা ঢাকা লিগ নিয়ে কথা বলেছি, মুস্তাফিজুর রহমান IPL-এ 9 কোটি 20 লক্ষ রুপিতে বিক্রি হয়েছেন সেই বিষয় নিয়ে কথা বলেছি। রিশাদ হোসাইন তিনি বিগ ব্যাশে ডেবু ম্যাচে ভালো পারফর্ম করেছেন সেই বিষয় নিয়ে কথা বলেছি। সবাইকে আবারও বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে শেষ করছে আজকের স্পোর্টস লাইভ। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।